দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। সময় ও খরচ কমেছে শিল্পের বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে, বিরাট দাবি। মূলধন বিবেচনায় ব্যাংকের লভ্যাংশ বিতরণের সীমা নির্ধারণ, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না আশা বিশ্লেষকদের। টানা দ্বিতীয় দিনের মতো 2 ভাগের বেশি সূচক পতন দেখল ঢাকা শেয়ার বাজার। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ঢাকায় শিল্পের জন্য বিদ্যুৎ প্রাপ্তিতে ব্যয় ও সময় কমেছে, খরচ কমেছে 31 ভাগ, সংযোগ প্রাপ্তির সময় কমেছে 25 ভাগ। এমন তথ্য তুলে ধরে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, এরপরও ব্যবসা সহজীকরণ সূচকে কাঙ্ক্ষিত ফল মিলছে না। এর কারণ হিসেবে বেসরকারি খাতের অসহযোগিতাকেই দায়ী করছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। সোমবার বিডা আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে আসে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। 2019-এর ব্যবসা সহজীকরণ প্রতিবেদন অনুযায়ী শিল্পের জন্য বিদ্যুৎ সংযোগ পেতে 9টি ধাপ পার করতে হয় ঢাকায়। এজন্য সময় লাগে 115 দিন। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, সম্প্রতি শিল্পের জন্য বিদ্যুৎ প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু সংস্কার আনা হয়েছে। বিদ্যুতের জন্য আবেদন, অনুমতি প্রাপ্তি, মিটার স্থাপন ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে 18 দিন। কমিয়ে আনা হয়েছে বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির ব্যয়ও। Hire electrical contracting firm to purchase substation equipment, get it tested and carry out installation and earthing. প্রসিডিউরের জন্য খরচ ঢাকায় 18 লক্ষ টাকা লাগতো, চট্টগ্রামে 14 লক্ষ টাকা লাগতো, যা কমিয়ে এখন 12,38,500 টাকা করা হয়েছে। তাতে করে স্কোর 1.12 আমাদের বৃদ্ধি পাবে। ঢাকায় একটি প্রসিডিউরের বিপরীতে 5,61,500 টাকা এবং চট্টগ্রামের 2টি প্রসিডিউরের বিপরীতে 2,85,178 টাকা আমাদের খরচ বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য এখন কমানো হয়েছে। ব্যবসা সহজীকরণ মানদণ্ডের অন্যতম একটি সূচক হল বৈদেশিক বাণিজ্য, কিন্তু এক্ষেত্রে মালবাহী কন্টেইনার বন্দর গেট থেকে জাহাজে তুলতেই সময় লাগে 168 ঘন্টা, আর এ বাবদ ব্যয় হয় $400-এরও বেশি। বিডা আয়োজিত কর্মশালায় জানানো হয়, রপ্তানির ক্ষেত্রে বন্দরের ব্যয় $200 নামিয়ে আনা হয়েছে। পণ্য জাহাজীকরণের সময়ও নেমে এসেছে 36 ঘন্টায়। কস্ট টু এক্সপোর্ট বর্ডার কমপ্লায়েন্স $200 করা হয়েছে, যেটা আগে লাগতো $408। কস্ট টু এক্সপোর্ট ডকুমেন্টারি কমপ্লায়েন্স $100 করা হয়েছে, যেটা আগে লাগতো $225। এই জিনিসগুলো যদি রিফ্লেকশন সঠিকভাবে হয় তাহলে আমাদের স্কোর আরো 25.7 বেড়ে যাবে। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, এরই মধ্যে এসব সংস্কারের সুফল পেতে শুরু করেছে ব্যবসায়ীরা। তবে অগ্রগতি সত্ত্বেও বিশ্বব্যাংকের প্রতিবেদনে এর কাঙ্ক্ষিত প্রতিফলন দেখা যাচ্ছে না। টাইমের ব্যাপারে একটা অ্যাম্বিগুইটিও আমাদের ছিল, যে 22 ঘন্টা আমরা বলছি, তোমরা বলছো এত 100+ ঘন্টা, আমি ওটা যাচ্ছি না কত 136 ঘন্টা। তো এটা কোথা থেকে? তো কোথা থেকে? ফ্যাক্টরি গেট থেকে। ফ্যাক্টরি গেট তো আশুলিয়াতে আছে। আমি কি আশুলিয়া থেকে চিটংয়ের কোর্টের গেট পর্যন্ত এই দায়িত্ব কি আমি নেব? আমরা যখন কস্ট ক্যালকুলেশন করেছি, কস্টের একদম থ্রেড পেয়ার ক্যালকুলেশন করেছি, আমাদেরকে যে কস্ট দেওয়া হয়েছে তার চেয়ে অনেক অনেক কম। আমাদের রিপোর্টে ঢাকায় হচ্ছে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়ার জন্য স্টেপ 9টি, কোনো অবস্থাতেই এখন 9টা না, স্টেপ অনেক ছিল, এগুলো কমাতে কমাতে এখনকার স্টেপ হচ্ছে খুব স্পষ্ট স্পেসিফিক স্টেপ। বিতরণকারী সংস্থাগুলো 4টা স্টেপ নেয়। সহজ ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থানকে 2 অঙ্কে নামিয়ে আনতে বিশ্বব্যাংকের কাছে এসব অগ্রগতির বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা জরুরি বলে মনে করে বিডা। এজন্য বেসরকারি খাতের সহযোগিতা চায় সংস্থাটি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের ব্যাংকগুলোর শেয়ারধারীদের লভ্যাংশের উচ্চসীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক তার শেয়ারধারীদের নগদ ও বোনাস মিলিয়ে 30% বেশি মুনাফা দিতে পারবে না। তবে এই হার কত হবে তা নির্ভর করবে ব্যাংকের মূলধন কাঠামোর ওপর। বিশ্লেষকরা বলছেন, এমন উদ্যোগে ব্যাংকের ঝুঁকি কমবে, তবে এজন্য হিসেবে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। যে ব্যাংকের মূলধন যত বেশি তার আর্থিক সক্ষমতা তত ভালো, তাই এই সূচককেই মানদণ্ড ধরে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, যেসব ব্যাংক নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ সহ অন্যান্য ব্যয় মেটাতে বাড়তি সময় নেয়নি এবং ঝুঁকিপূর্ণ সম্পদের 15%-এর বেশি মূলধন রয়েছে, তারা শেয়ারধারীদের সর্বোচ্চ 30% লভ্যাংশ দিতে পারবে। 25% লভ্যাংশ দিতে পারবে মূলধন ঝুঁকিপূর্ণ সম্পদের 13.5 থেকে 15%-এর মধ্যে থাকলে। আর যাদের এই হার 11.87 ভাগ, তারা 7.5% থেকে সর্বোচ্চ 15% লভ্যাংশ দিতে পারবে। কোভিডের কারণে অনেক ব্যাংকেরই মূলধন ঘাটতি হয়ে যেতে পারে, এবং সেটা যদি প্রকৃতভাবে রিফ্লেক্টেড হয় তাহলে ওই ব্যাংকগুলো হয়তো আর ডিভিডেন্ড এবছর দিতে পারবে না, বা অনেক কম দিতে হবে তাদেরকে। সেটা ঠিক আছে, সেটাতে কোনো ক্ষতির কারণ নেই, কারণ প্রথম দায়িত্ব হচ্ছে ব্যাংকের যে প্রভিশনিংটা রাখ করে ফেলা, মূলধন ঘাটতিটাকে মিটিয়ে ফেলা,
যাতে কোনোভাবেই যারা ডিপোজিটর তাদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়, এবং বাংলাদেশ ব্যাংকের দেখার দায়িত্ব সেটাই। সেই হিসাবে এটা যুক্তিসঙ্গত, কিন্তু অ্যাকাউন্টিংটা যেন ঠিকভাবে হয় এবং প্রকৃত যে মূলধন ঘাটতি সেটা যেন, চিত্রটা যেন এখানে উঠে আসে, তাহলেই এটার পরিপালনটা ঠিক মতো হবে বলে আমি মনে করি। তবে যেসব ব্যাংক নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ সহ অন্যান্য ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে বাড়তি সময় নিয়েছে, তারা মুনাফা থেকে তার সমন্বয়ের পর লভ্যাংশ দিতে পারবে। এক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সম্পদের 12.5% সমপরিমাণ মূলধন থাকলে সর্বোচ্চ 12% লভ্যাংশ দেয়া যাবে, আর 10% লভ্যাংশ দিতে পারবে মূলধন ঝুঁকিপূর্ণ সম্পদের 11.87 ভাগ থেকে 12.5 ভাগের মধ্যে থাকলে। হিসেব বলছে পুঁজিবাজারে তালিকাভুক্ত 30টি ব্যাংকের মধ্যে 24টির মূলধন 12.5%-এর উপরে রয়েছে। গত বছর যে ব্যাংকগুলো ডিভিডেন্ড দিয়েছিল 2019 সালে, সেই ডিভিডেন্ডটাতে অলরেডি যেহেতু একটা 15% ক্যাশ ডিভিডেন্ডের লিমিট ছিল এবং টোটাল 30% ডিভিডেন্ডের একটা লিমিট ছিল, তো এই নতুন নীতিমালার কারণে বর্তমানে ব্যাংকগুলোর যে আর্থিক অবস্থা আমরা যতখানি জানি এই পর্যন্ত দেখেছি যে ব্যাংকগুলোতে গতবারের থেকে এবার খারাপ ডিভিডেন্ড দিতে পারার মতো অবস্থা 2-1টা ব্যাংক ছাড়া হবে না। গতবারই তারা যে ডিভিডেন্ড গুলো দিতে পেরেছিল, এবারও একই পরিমাণ ডিভিডেন্ড দেওয়াতে বেশিরভাগ ব্যাংকই সক্ষম। তো সেই হিসাবে আমি মনে করি না যে এখানে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সেরকম কোনো প্রভাব পড়বে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী যেসব ব্যাংকের মূলধনের পরিমাণ ঝুঁকিভিত্তিক সম্পদের 10.62 ভাগ থেকে 11.87%, তারা সামর্থ্য অনুসারে সর্বোচ্চ 5% বোনাস লভ্যাংশ দিতে পারবে, তবে কোনোভাবেই নগদ লভ্যাংশ দিতে পারবে না। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। টানা 2 দিন বড় পতনের শিকার হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। সূচক পড়ে গেছে 2.25 ভাগের বেশি। সার্বিক সূচক ডিএসসিএক্স 128 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5376-এ। বেচাকেনা হয়েছে 789 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র 23টির, কমেছে 236টির, আর অপরিবর্তিত আছে 91টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গতকালকের মতো মার্কেটে আমরা আজকেও একটি বড় ধরনের কারেকশন দেখতে পেয়েছি। মার্কেটে আজকে 128 পয়েন্টের কারেকশন হয়েছে, যা গত বছরের মার্চের পরে সর্বোচ্চ। আজকে দিন শেষে মার্কেট 2.3% কমে 5736-এ দাঁড়িয়েছে। গত দুদিন মিলিয়ে মার্কেটে প্রায় 271 পয়েন্টের কারেকশন হয়েছে, যা প্রায় 4%-এর সমপরিমাণ। আজকে মূলত সকল লার্জ ক্যাপ সেক্টরে আমরা কারেকশন দেখতে পেয়েছি। টেলিকম সেক্টর, ফুয়েল পাওয়ার সেক্টর এবং ফার্মা সেক্টর, এই সকল সেক্টরে আজকে 1%-এর বেশি কারেকশন ছিল। কিন্তু টার্নওভারে আমরা গতকালকে চাইতে কিছুটা উন্নতি দেখতে পেয়েছি। টার্নওভার আজকে 790 কোটি দাঁড়িয়েছে, যা গতকালকে চাইতে মাত্র 19 কোটি বেশি। টপ 20 স্টকের মধ্যে আজকে মিসেলেনিয়াস সেক্টর, ফার্মা সেক্টর এবং এনবিএফএ সেক্টরের প্রাধান্য ছিল। মিসেলেনিয়াস সেক্টর থেকে আজকে টার্নওভারে প্রায় 1/5 দেখতে পেয়েছি। মূলত এই সেক্টর থেকে মাত্র 80 স্টক আজকে টপ 20 ছিল, যা বেক্সিমকো লিমিটেড। এছাড়া ফার্মা সেক্টর এবং এনবিএফআই সেক্টর থেকে আরো প্রায় মোট 25% টার্নওভার ছিল। কিন্তু আজকে ব্যাংকিং সেক্টর থেকে টপ 20 স্টকের মধ্যে প্রায় 4টি স্টকের প্রাধান্য ছিল। সক্ষমতার অভাবে মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে পারছে কিনা তা যথাযথভাবে পর্যবেক্ষণ করতে পারছে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সোমবার গ্রামীণ ফোন কার্যালয়ের টেলিনর টেক ট্রেন্ড 2021 প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন সংস্থাটির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক মহামারীর কারণে দৈনন্দিন কাজে মানুষের প্রযুক্তি নির্ভরতা বেড়েছে, যা অব্যাহত থাকবে 2021-এও। তবে এমন সামাজিক বিচ্ছিন্নতা এবং একাকিত্ব বাড়িয়ে দিচ্ছে মানসিক স্বাস্থ্য ঝুঁকি। সেই সাথে হুমকির মুখে পড়েছে মানুষের তথ্যের নিরাপত্তাও। মহামারীর এই সময় ডিজিটাল শিক্ষার বিস্তার হলেও ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইস না থাকায় শিক্ষার সুযোগ বঞ্চিত হচ্ছে অনেক শিশু। এর ফলে বৈশ্বিক শিক্ষা কার্যক্রমে বৈষম্য বেড়েছে। সামনের দিনে কর্মীদের সাইবার সুরক্ষা, ডিজিটাল টুলস এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়াতে প্রতিষ্ঠানগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে টেলিনরের প্রতিবেদনে। Inappropriate measures regarding consumer complaints. This is the fault of our regulatory organizations, BTRC. We cannot monitor properly. We don't have that sort of capacity. So we have to
increase our capacity, develop our capacity for monitoring all these activities of the operators. Every individual has a right to have the privacy, that their data needs to be secured when they are basically talking to each other and providing also data to us. And this is one of our key critical priorities strategically. It requires a lot of expertise, cybersecurity, to make sure that we have a defendable security architecture. We are investing into it, and we would like to be in the leading position of the country, that we give the confidence to our customers and to the nation. ব্যাংকিং খাতে অনলাইনে ব্যবহৃত তথ্য ও নথিপত্রকে ব্যাংকার্স বুকে যুক্ত করা হবে এমন বিধান রেখে ব্যাংকার্স বুক বা ব্যাংকার বহিঃসাক্ষ্য আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, গ্রাহকের তথ্য সংরক্ষণে এতদিন 1891 সালের একটি আইন ব্যবহৃত হতো, যার মাধ্যমে মুদ্রা পাচার সহ অন্যান্য অপরাধে অর্থের লেনদেনের অনুসন্ধান জটিল ছিল। নতুন আইনে তা সহজ ও সময়োপযোগী করা হয়েছে। শিথিল করা হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের তথ্য সংরক্ষণের গোপনীয়তার বিধানও। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর লেনদেন সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়েছে নতুন আইনে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবসকে লক্ষ্য করেছেন যশোরের ফুল চাষিরা। এই উৎসবে সারা দেশে ফুলের চাহিদা মেটাতে ফুল বাগান ও ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আর কয়েকদিন পরেই বসন্ত উৎসব আর বিশ্ব ভালোবাসা দিবস। এই উৎসবকে রাঙিয়ে তুলতে ফুলের বিকল্প নেই। তাই যশোরের জিকরগাছার গদখালির বিভিন্ন ফুল বাগান ও ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত ফুল চাষিরা। শুধু গদখালিই নয়, যশোরের বিভিন্ন এলাকার ক্ষেত জুড়ে ফুটে আছে জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ অন্তত 11 ধরনের ফুল। বছর জুড়ে বাজারে ফুলের সরবরাহ থাকলেও এখানকার চাষিদের মূল লক্ষ্য থাকে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে ঘিরে। এ সময় ফুলের দাম থাকে সবচেয়ে বেশি, আর ভালো লাভের আশায় এ সময়ের অপেক্ষায় থাকেন চাষিরা। ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি গোলাপ বিক্রি হয়, যার কারণে আমরা দিনরাত এই ক্যাপ লাগাচ্ছি। যদি কিছু ভালো দাম পাই তাইলে আমাদের লাভবান হব, আমরা চলতে দিতে পারবো। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফুলের ফলন হয়েছে ভালো। করোনা মহামারীর ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় রয়েছেন ফুল চাষিরা। এই ভালোবাসা দিবসে আমাদের করোনার কারণে বা লকডাউনের কারণে যদি ফুল বেচাকেনা ভালো না হয়, তাহলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব এবং প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হয়ে যাব। আমাদের এই যশোর অঞ্চল সহ সারা বাংলাদেশে ফুল পরিচর্যা এবং উৎপাদনে তারা ব্যস্ত, এবং আমরা মনে করছি যে আগামী যে ভালোবাসা এবং বসন্ত দিবসে একটা ব্যাপক ফুল বিক্রির সম্ভাবনা আছে, যদি না দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, ঘূর্ণিঝড় আম্পান ও করোনার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে চাষিদের। জেলায় এবার প্রায় 4,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হয়েছে, যা অন্য বছরের তুলনায় কিছুটা কম। আমরা বাঙালি ফুল প্রেমিক, সৌন্দর্য প্রেমিক, এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই ফুলগুলি ব্যবহার করি। এই জন্য আমার চাষিরা, ফুল চাষিরা বিশেষ করে, নিশ্চয়ই তারা ঘুরে যাবে। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে ঘিরে যশোরে এবার কয়েক কোটি টাকার ফুল বেচাকেনা হবে বলে আশা করছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা মহামারীর আগের অবস্থায় ফিরে এসেছে জ্বালানি তেলের দাম। সোমবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম উঠেছে $60 মতো, যা গেল বছরের জানুয়ারির পর সর্বোচ্চ। এছাড়া চলতি মাসেই যুক্তরাষ্ট্রের নতুন করোনা তহবিলের অনুমোদন হবে এমন আশায় ঊর্ধ্বমুখী বিশ্ব পুঁজিবাজারও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই অর্থনৈতিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কমে যায় জ্বালানি তেলের চাহিদা। তাই বিশ্ববাজারে কমতে থাকে এর দাম, নেমে যায় শূন্যেরও নিচে। তবে ভ্যাকসিন বাজারে আসার পর থেকে দেশে দেশে অর্থনৈতিক কার্যক্রম আবারও ধীরে ধীরে বাড়তে থাকায় জ্বালানি তেলের চাহিদাও বাড়তে শুরু করেছে। সোমবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম উঠে $60। 2 মাসের ব্যবধানে যা বেড়েছে 60 ভাগের মতো। যদিও বাজার বিশ্লেষকরা বলছেন, তেলের চাহিদা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি। ইআইএর হিসেব বলছে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত দৈনিক জ্বালানি তেলের ব্যবহার ছিল 9,55 লাখ ব্যারেল, যা আগের বছরের একই সময়ের চেয়ে 68 লাখ ব্যারেল কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের $1.9 ট্রিলিয়ন তহবিল শিগগিরই অনুমোদন হবে এমন আশায় চাঙ্গা হয়ে উঠেছে বিশ্ব পুঁজিবাজারও।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নাসডাক এবং S&P 500 রেকর্ড পরিমাণ বেড়েছে। Going back to fundamentals, I think, is key. And because we're in the middle of earnings season, people can focus on that and the guidance that they're getting from those companies, which has tended to be pretty positive right now. So you take that along with the Federal Reserve that said they're going to continue to be accommodative for at least the next year. And I think you've got an equity market that continues to be risk on as some of the volatility from last week fades away. যুক্তরাষ্ট্রের করোনা তহবিল অনুমোদনের খবরে উত্থান হয়েছে এশিয়ার পুঁজিবাজারেও। জাপানের নিকেই বেড়েছে 2 ভাগ, চীনের ব্লু চিপ বেড়েছে 1.3 ভাগের মতো, আর অস্ট্রেলিয়ার শেয়ারের দামও বেড়েছে 0.6 ভাগের মতো। এছাড়া গেল সপ্তাহে ব্যয়বহুল বাজেট ঘোষণার পর রেকর্ড উত্থান হয়েছে ভারতের পুঁজিবাজারে। সোমবার দেশটির নিফটি ইন্ডেক্স বেড়েছে 1.2 ভাগ, আর সেন্সেক্স বেড়েছে 1.27 ভাগ। Finance Minister has promised that they are going to spend a whole lot, which will perk up the demand, capex, which are two main things for the economy, and things will look brighter. একই সাথে পুরো ভারত জুড়ে টিকা প্রদান কার্যক্রম শুরু হওয়া এবং ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়ানোকে পুঁজিবাজারের রেকর্ড উত্থানের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।